আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছেন। তারপর আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করতেছিলাম। আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে কেউ একজন বলবেন যে ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন আমাদের লাস্ট ক্লাসে আমরা কি পড়ছি, আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করতেছি, তাই না? মূল আইনটা নিয়ে আলোচনা করতেছি। ইনশাল্লাহ আজকে মূল জিনিসগুলো পড়ায়া আমরা ফৌজদারি কার্যবিধিতে আসলে মূল বিষয়বস্তুগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? তো ফৌজদারি আদালতের আপনার প্রধানত ফৌজদারি আদালত কয় প্রকার, এটা কার মনে আছে? লাস্ট ক্লাস ম্যাক্সিমাম করছেন, আই নো দ্যাট। যে ফৌজদারি যে কোর্টগুলো আছে, ফৌজদারি কোর্টকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করবো এবং কি কি? দুই ভাগে। হ্যাঁ, দুইটা কি কি? দুই ভাগে, একটা জুডিশিয়ারি আর একটা লিগ্যাল ম্যাজিস্ট্রেট। আরে না, ফৌজদারি আদালত জুডিশিয়ারি আর কে বলতে পারবে? আর কে বলতে পারবে? হ্যাঁ, একটা হলো দায়রা, একটা হলো ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, হাত তুলছেন শামিমা ইয়াসমিন আপু, বলেন। শামিমা ইয়াসমিন আপু, আপনি আরেকটু ডিটেলসে বলেন। আপনার মিউট করা। আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না। আমাদের এখানে ফৌজদারি আদালত প্রধানত দুই প্রকার, একটা হলো আপনার দায়রা আদালত, আরেকটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। একটা হলো দায়রা আদালত, আরেকটা হলো ম্যাজিস্ট্রেট আদালত, তাই না? আচ্ছা, এখন দায়রা আদালতে কয়টা কোর্ট আছে? 3টা কোর্ট আছে। আর ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত মহানগরে থাকুক আর জেলা পর্যায়ে থাকুক, কোর্ট কয়টা? 3টা। আর ম্যাজিস্ট্রেট আদালত সেটা আপনার জেলা পর্যায়ে থাকলে আপনার নর্মালি এখানে 4টা স্তর ম্যাজিস্ট্রেটের, আর মেট্রোপলিটন এলাকায় থাকলে 2টা। শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার ফৌজদারি আদালত প্রধানত আমরা জানি দুই প্রকার। আমরা পড়ছি কি প্রধানত দুই প্রকার, একটা হলো আপনার দায়রা আদালত, আরেকটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা আদালতে 3টা কোর্ট আছে, তাই না? কি কি আছে? যুগ্ম দায়রা, অতিরিক্ত দায়রা এবং দায়রা জজ, ঠিক আছে? আর ম্যাজিস্ট্রেট আদালতে জেলা পর্যায়ে হলে একরকম, মেট্রোপলিটন হলে একরকম। জেলা পর্যায়ে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি মহানগর এলাকায় হয়, সিটি কর্পোরেশন এই এলাকায় হয়, তাহলে 2টা, একটা হলো সিএমএম কোর্ট আর একটা হলো এমএম কোর্ট, তাই না? যেখানে কিনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই 2 ক্যাটাগরির থাকেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা ক্ষমতা সম্পর্কে লাস্ট ক্লাসে পড়ছি। ক্ষমতা কে কে বলতে পারবেন? একদম কুইক বলে ফেলেন, কারণ আমাদের আজকে অনেক পড়া। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কতটুকু? ভাইয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হুম করতে হচ্ছে মোটা 7 বছরের কারাদণ্ড বা জরিমানা 7 লক্ষ টাকা অথবা উভয়দণ্ড। এক্সিলেন্ট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে 5 লক্ষ 5 লক্ষ টাকা অথবা উভয়দণ্ড। ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড, 5 লক্ষ তারপর উভয়দণ্ড। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 বছর কারাদণ্ড, 3 লক্ষ টাকা অথবা উভয়দণ্ড। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর কারাদণ্ড 2 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা জানলাম। আর হলো যে জাস্টিস অফ দ্য পিস বলতে আমরা কি বুঝি, এটা কে বলতে পারবেন বলেন?
জাস্টিস অফ দ্য পিস বলতে আমরা কি বুঝি? একটু ক্লিয়ার করুন আরেকবার। কোনটা কোনটা জয় ভাই? সিএমএম এটা একটু সমস্যা হচ্ছে। সাজাটা এখন কত বছর? সিএমএম যেটা আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চিফ জুডিশিয়ালের সমমান, সবসময় মনে রাখবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদম সমান, মানে 7 বছরের কারাদণ্ড অথবা 7 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। জেলা পর্যায়ে থাকলে ওনার যে কোর্ট সেটা নাম ধারণ করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটনে গেলে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অ্যাট দ্য সেম ওয়ে জেলা পর্যায়ে যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবেন, বিচারিক ম্যাজিস্ট্রেট, ওনার ক্ষমতা হলো 5 বছরের কারাদণ্ড দেওয়ার মতো ক্ষমতা আছে সর্বোচ্চ, আর কি 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। সেম গোজ টু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন, তিনি 5 বছরের কারাদণ্ড দিতে পারবেন সর্বোচ্চ এবং 5 লক্ষ টাকা জরিমানা। তারপর জাস্টিস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস। এই জাস্টিস অফ দ্য পিস বলতে আমরা কি বুঝি? জাস্টিস অফ দ্য পিস বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট এলাকায় যে দায়রা জজ থাকেন, তিনি তার নিজের যে আঞ্চলিক এখতিয়ার আছে সেই এলাকার জন্য তিনি জাস্টিস অফ দ্য পিস, মানে এইখানে তিনি বিচার ব্যবস্থার জন্য তিনি কি দায়ী, ঠিক আছে? আবার সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সমগ্র বাংলাদেশের জন্য, তাদেরকে বলা হয় জাস্টিস অফ দ্য পিস, ঠিক আছে? আচ্ছা, আর বিচারিক আদালত বলতে আমরা কি বুঝি? দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার যারা করবে, ঠিক আছে? এখন দণ্ডবিধির অধীনে বিচারটা কারা করে? আপনার এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, দায়রা আদালত বলেন, হাইকোর্ট বিভাগ, তাই না? এই জিনিসটা আমাদেরকে মনে রাখার জন্য আমরা ওভারঅল আইনের ধারণা নিচ্ছি, তারপরে আমরা কোশ্চেনে যাব, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। আজকে যেহেতু সেকশনগুলো, যে মূল সেকশনগুলো আসলে কি নিয়ে কথা বলছে, এই যে এতক্ষণ ম্যাজিস্ট্রেটের দণ্ড এবং ক্ষমতা নিয়ে কথা বলছে, এটা কত নাম্বার সেকশনে আছে? এটা আছে 32 নম্বর সেকশনে। সেখানে বলা আছে যে এই যে আমি এখন বললাম, আমাকে যে জয় ভাই বলল যে ভাইয়া এটা একটু ক্লিয়ার করেন, তাহলে কি সিএমএম কোর্ট এবং এমএম কোর্ট এই জিনিসগুলো যে আছে, এইগুলো আছে সে 32 নম্বর ধারায় একদম স্পষ্ট করে বলা আছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 5 বছর অথবা কি আপনার 5 লক্ষ টাকা জরিমানা। এই যে 5 লক্ষ টাকা জরিমানা, এটা আগে ছিল 5,000 টাকা 25 সালের আগে, 25 সালে এটা লাস্ট অ্যামেন্ডমেন্ট আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার যে জিনিসটা আছে সেটা হলো যে হাজতবাস দণ্ড থেকে বাদ যাবে। আপনার মৃত্যুদণ্ড ব্যতীত বিচারকালীন অনেকে হাজতে যে আটক থাকে, সে যতদিন হাজতে থাকবে, যদি জামিন না পেয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই দিনগুলো কোথা থেকে বাদ যাবে? আপনার হাজতবাস যদি 1 মাস হয়, 1 বছর হয়, সে যতদিন খাটছে সেখান থেকে বাদ যাবে। আর মৃত্যুদণ্ড সে তো ব্যতিক্রম, কারণ তার তো মৃত্যুদণ্ডই চলে আসছে, তার আর হাজতবাস দিয়ে কী হবে? বুঝতে পারছেন? এটা আছে 35-এর এ, কারণ এটা নতুন সংযোজিত। তারপরে দেখেন আপনার গ্রেফতারের প্রক্রিয়া এবং কর্মকর্তার কর্তব্য, ঠিক আছে? গ্রেফতারের প্রক্রিয়া এবং কর্মকর্তার কর্তব্য অথবা গ্রেফতারের পদ্ধতি, এগুলো হলো 46 এবং 46-এর এ। এখানে বলা আছে যারা ব্যক্তিকে স্পর্শ বা আটক করে গ্রেফতার করা হয়, বাধা দিলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা যাবে, ঠিক আছে? তবে কি করা যাবে না? এই গ্রেফতারকারী কর্মকর্তা এই যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন দণ্ডযুক্ত অপরাধী যদি না হয়ে থাকে, মানে যাকে আপনি গ্রেফতার করতে গেছেন সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডযুক্ত অপরাধী না হয়ে থাকে, মানে সে যদি খুনের আসামি না হয়ে থাকে, অথবা মনে করেন যে অপরাধের যে কোনো পরিকল্পনা করলে, তখন সেটাকে কি বলা হয়? সে কোনো প্ল্যানিং যদি করে, ডাকাতির প্ল্যানিং, সেই ক্ষেত্রে আমরা কি পড়ছি? আমরা দণ্ডবিধিতে পড়ছি না যে 60টা ক্ষেত্রে আপনার প্ল্যানিং করাটাই অপরাধ। এরকম ধরনের কোনো মৃত্যুদণ্ডর মতো অপরাধ যদি করে থাকে, যাবজ্জীবনের যদি অপরাধী করে থাকে, সেই ক্ষেত্রে তাকে মৃত্যু ঘটানো যাবে সে যদি পালানোর চেষ্টা করে। বাট একজন পালানোর চেষ্টা করতেছে, তাকে
নিয়ম কি? পায়ে গুলি করতে হবে। তাকে মৃত্যু ঘটানো যাবে না যদি সে মৃত্যুদণ্ডর আসামি না হয়ে থাকে, যাবজ্জীবনের আসামি না হয়ে থাকে। আর গ্রেপ্তারের প্রক্রিয়াটা কি? কর্মকর্তার কর্তব্যটা কি? এটা আপনার এই যে 2025 সালের অ্যামেন্ডমেন্টে এটা যুক্ত হয়েছে যে গ্রেপ্তারি কর্মকর্তা নিজের পরিচয় দিতে হবে। গ্রেপ্তারের যে স্মারকলিপি আছে সেই স্মারকলিপিতে কি করবে? একজন সাক্ষীর স্বাক্ষর নেবেন। সে পরিবারের হইতে পারে, স্থানীয় ব্যক্তির হইতে পারে। ঠিক আছে? যারা পেইড ব্যাচে আছেন তারা জাস্ট শুনেন, এটার রেকর্ডিংটা ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবেন। আর যারা ফ্রি লিঙ্কে ক্লাস করতেছেন তারা নোট করার চেষ্টা করেন শোনার পাশাপাশি, আদারওয়াইজ আপনার জিনিসটা মনে থাকবে না। ওকে, তো এইখানে দেখেন আপনার যে ব্যাপারটা আছে, গ্রেফতার যে স্মারকলিপি আছে এই জিনিসটা বললাম যে স্থানীয় বা ব্যক্তি বা পরিবারের একজন সাক্ষীর স্বাক্ষর সেখানে নিতে হবে। আর যদি সাক্ষী না পাওয়া যায়, এমন জায়গায় গেছেন জনশূন্য এলাকা, ওই ডাকাইতে দাবড়াইতে নদীর পাড়ে এসে ধরছেন, এখানে কি আপনি মানুষ পাবেন? মানুষ পাবেন না। সেক্ষেত্রে আপনি লিখবেন যে কারণটা লিখতে হবে। এবার আসেন, গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে তার পরিবার বা তার যে কোনো পরিচিত বন্ধু অথবা কাউকে খবর দিতে হবে। শারীরিক আঘাত যদি তার শরীরে থাইকা থাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে আইনজীবী বা আত্মীয়র সাথে সাক্ষাৎ বা পরামর্শের সুযোগ দিতে হবে। কারণ কি? কারণ যত বড় অপরাধী হোক না কেন তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে সাংবিধানিকভাবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা মনে রাখবো। আর হলো যে স্বাস্থ্য পরীক্ষা ধারা 46-এর এগুলো সব নতুন সংযোজিত। ঠিক আছে? এখানে কি আছে? স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই চিকিৎসার প্রতিবেদন এবং প্রত্যয়নপত্র পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে দিবেন। আচ্ছা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এগুলো নিয়ে কিন্তু আপনাদের শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন আছে। এই জন্য আমি মূল সেকশনগুলো যাচ্ছি। 54 নম্বর সেকশন। কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। কে গ্রেপ্তার করতে হবে পারবে? পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, তাই না? তাহলে কি এই অপরাধটা কী হইতে হবে? অবশ্যই আমলযোগ্য অপরাধ হইতে হবে। কোনটা আমলযোগ্য অপরাধ, কোনটা অআমলযোগ্য অপরাধ, এইগুলো আপনার দণ্ডবিধিতে যতগুলো অপরাধ আছে সবগুলোই কিন্তু আমলযোগ্য। হ্যাঁ, একজন আপনার চিমটি মারছে, খামসা মারছে, আপনি গিয়ে বললেন যে আমাকে তো এরকম করছে, এগুলো তো আমলযোগ্য না। ঠিক আছে? আপনার আমলযোগ্য কোনটা অআমলযোগ্য এগুলো এই যে মনে করেন ফৌজদারি কার্যবিধির শেষে যে 4টা তফসিল, সেটার দ্বিতীয় তফসিল, সেখানে আপনার 8টা কলাম আছে, সেখানে বর্ণনা করা আছে। তাহলে কি কোনো কগনিজেবল অফেন্স মানে হলো কোনো আমলযোগ্য অপরাধ, ঠিক আছে, করলে তারপরে কি আছে? তারপরে হলো 7 বছরের কম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে। ঠিক আছে? যে অভিযোগ সন্দেহ এই চিন্তা করে তাকে কি করা যাবে? তাকে গ্রেপ্তার করা যাবে। 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠন করছে। ঠিক আছে? অথবা কি তার সাথে কি পাওয়া গেছে? তার সাথে যে কোনো ভাঙচুর করার মতো কোনো সরঞ্জাম পাওয়া গেছে, মানে ঘর ভাঙার সরঞ্জাম। অথবা কি সে একজন ঘোষিত অপরাধী, মানে কি প্রক্লেইমড ডিফেন্ডার এটাকে বলা হয়। সো ঘোষিত অপরাধী মানে কি সবাই জানে সে অপরাধী, বোঝা গেছে? অথবা তাকে ঘোষিতভাবে সে অপরাধী। চুরাইয়া মাল যদি সাথে পাওয়া যায়, মানে চুরির মাল, ঠিক আছে, যদি সাথে পাওয়া যায় সেক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তারপরে হলো সরকারি যে কোনো কাজে বাধা দেওয়া, সেটা কর্মচারীর কাজ হোক, কর্মকর্তার কাজ হোক, সরকারি পরোয়ানার কোনো কাজে যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টা হলো সশস্ত্র বাহিনী। আমাদের একটা ভুল ধারণা আছে, ডিফেন্স বলতেই আমরা বুঝি যে পুলিশও ডিফেন্স, আনসারও ডিফেন্স, কোস্টগার্ডও ডিফেন্স, বিজিবিও ডিফেন্স। না, ডিফেন্স হলো প্রতিরক্ষা। এখানে দেখেন সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে মানে হলো সেনা, নৌ, বিমান, এগুলোর মন্ত্রণালয়ে আলাদা। সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, যার মন্ত্রী হলো প্রধানমন্ত্রী। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটার মন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী। যাকে দেশ রক্ষার কাজে যিনি যুক্ত হয়েছেন তিনি কি করলেন? তিনি নিজের ফোর্স থেকে পলায়ন করলেন। এই 3 ফোর্স থেকে যদি কেউ পলায়ন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ঠিক আছে? আচ্ছা,
কারণ কি? কারণ দেশ রক্ষার প্রতিরক্ষার যে ব্যাপারগুলো আছে সেগুলো খুবই সফিস্টিকেটেড। সেইগুলোর যে কোনো গোপন নকশা অথবা গোপন যে কোনো কিছু আপনার মনে করেন একটা এয়ারফোর্সের একটা এয়ার ডিফেন্স সিস্টেম যদি আলাদা কারো কাছে চলে যায় তখন কি হবে? দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। এই দৃষ্টিকোণগুলো থেকে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তারপরে দেখেন জামিনে মুক্ত হইয়া পলায়ন করছে, তাকে গ্রেপ্তার করা যাবে, অথবা গ্রেপ্তারের যদি কোনো ধরনের অফিসিয়াল অনুরোধ থাকে রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা, তারপরে দেখেন আপনার 61 ধারায় আছে। 61 ধারাটা কেন ইম্পর্টেন্ট এগুলো আমি পরে বলবো, ব্রড কোশ্চেন পড়ানোর সময় আপনারা বুঝবেন। সেটা হলো 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। একজনকে আপনি আটক রাখছেন, তাকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। তাহলে 24 ঘন্টার ভিতরে কোথায় তাকে হাজির করতে হবে কে বলতে পারবেন? বলেন তো, কার কাছে হাজির করতে হবে? হ্যাঁ, রনি আপু, কোর্টে বলতে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে নিতে হবে, তাই না জয় ভাই? হ্যাঁ। তো এটা কোথায় আছে? এটার হলো একটা সাংবিধানিক ভিত্তি আছে। সংবিধানে 33 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আপনার সংবিধানের 27 নম্বর থেকে আপনার 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত কী নিয়ে কথা বলা আছে? 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে রাষ্ট্র কর্তৃক দেয়া। তার ভিতরে এই 33 নম্বর অনুচ্ছেদ পড়ে। সেখানে বলা আছে আটকের রক্ষা কবচ, এটা আপনার সাংবিধানিক অধিকার। আচ্ছা, ওয়ারেন্ট সহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা, ঠিক আছে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোনো ধরনের বিলম্ব না করে আদালতে হাজির করতে হবে। কে? যে কিনা ওয়ারেন্ট ছিল, যার নামে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অধিক্ষেত্রের বাহিরে ওয়ারেন্ট কিভাবে কার্যকর করবে? এর আগে 81। আচ্ছা, অধিক্ষেত্রের বাহিরে ওয়ারেন্ট কার্যকর, এটা হলো 83। ওয়ারেন্টের কপি প্রেরণ করতে হবে কার নিকট? যদি নিজের অধিক্ষেত্র বলতে কি, মানে নিজের যে এলাকা আছে সেটার বাহিরে যদি হয়, অন্য এলাকায় যদি সেই লোক হয়, তাহলে সেই ওয়ারেন্টের কপিটা দিতে হবে 3 জনের কাছে আপনি দিতে পারেন। মূলত 2 জন, আমি নাম বলতেছি তাহলে বুঝবেন। একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে? এখন জেলাতে পুলিশ যদি এখন ইয়েতে থাকে, মেট্রোপলিটনে থাকে, সেক্ষেত্রে কাকে দিবেন? মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার আছে তার কাছে। মানে পুলিশের ক্ষেত্রে আপনি জেলা হলে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, মানে হলো এসপি যিনি আছেন, জেলা পুলিশের যিনি প্রধান থাকেন তার কাছে, অথবা পুলিশ কমিশনার মেট্রোপলিটন এরিয়া হইলে, ঠিক আছে? অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, হুলিয়া, আমরা তো শুনছি হুলিয়া জারি। মনে করেন যে ক্রোক করে কাজ হইতেছে না, অন্য কোনো কিছুতে সম্পত্তি ক্রোক তো সবার পরে, আপনার গ্রেপ্তার সমন দিল, ভদ্রভাবে আসলো না, তারপরে ওয়ারেন্ট দিল, তারে ধরা যেতেছে না, তারপরে কি করে? হুলিয়া করে। হুলিয়াটা কি? প্রোক্লেমেশন। এটা কত নাম্বার সেকশনে আছে? 87 নাম্বার সেকশনে আছে। এটা এতটা ইম্পর্টেন্ট না, তা জানার জন্য বলতেছি, আর ব্রড কোশ্চেনের জন্য লাগবে। শর্ত কি? আদালত যদি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি পলায়া রয়েছে বা আত্মগোপন করে রয়েছে, ঠিক আছে, তখন কি করবে? তাকে সময়সীমা দিবে যে 30 দিনের ভিতরে তুমি হাজির হবা, 30 দিনের ভিতরে তুমি হাজির হবা, ঠিক আছে? জারির পদ্ধতি কি? এই প্রোক্লেমেশন, হুলিয়াটা জনসম্মুখে পাঠ করবে, ব্যক্তির বাসস্থানে প্রকাশ্য স্থানে লটকায় দিবে, ঠিক আছে? আদালতের প্রকাশ্য স্থানে লটকায় দিবে। হুলিয়া প্রদানকারী আদালতের এই প্রদত্ত যে লিখিত বিবৃতি, এটা চূড়ান্ত সাক্ষ্য হিসাবে কার্যকর হবে। এরপরে কাজ হইতেছে না, তখন কি করবে? 88 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট সেকশন, ক্রোকটা হলো অ্যাটাচমেন্ট। হুলিয়া জারির পর আদালত পলাতক যে ব্যক্তি আছে তার স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নিয়মটা কি? নিয়মটা হলো প্রথমে দখল গ্রহণ স্থাবর যে সম্পত্তি আছে, আর অস্থাবর সম্পত্তিকে আটক করবে। মানে একটা গরু আছে, গরুটাকে আটক করবে, অথবা স্বর্ণ আছে সেটাকে আটক করবে। সেখানে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করবে, রিসিভার নিয়োগ আমরা পড়ছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনে।
আদালত রিসিভার নিয়োগ করবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 নম্বর সেকশনে আছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। এই যে রিসিভার নিয়োগ, তারপরে কি আছে, সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করবে। তার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি কারো কাছে সে টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো বিনিময়ে হোক করতে পারবে না। এই যে বললাম অস্থাবর সম্পত্তি, গরু অথবা মনে করেন আম অথবা এই যে ব্যাপারগুলো, এইগুলো নিয়ে কি করবে আপনার, এগুলা গবাদি পশু অথবা আম, এগুলো পচে যাবে না আম, তো এইগুলো অবিলম্বে বিক্রি করবে এই এই ব্যতিক্রমধর্মী যেগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এই যে ব্যক্তি যার সম্পত্তি ক্রোক হয়েছে সে কি কিছু করতে পারবে না? সে কিন্তু ক্রোকের বিরুদ্ধে দাবি বা আপত্তি তুলতে পারবে, ঠিক আছে। এই যে ক্রোক যে করা হলো, হ্যাঁ, গলিয়া টলিয়া সব হয়ে গেছে, তারপরে সে নাই, তার ক্রোক করা হলো, ক্রোক করার তারিখ থেকে 6 মাসের মধ্যে সে দাবি করতে হবে, হ্যাঁ, 6 মাসের ভিতরে দাবি করতে হবে, হ্যাঁ, অথবা আপত্তি করতে হবে। এই আপত্তি যদি আদালত অগ্রাহ্য করে দেয় সেক্ষেত্রে ওই সংক্রুদ্ধ ব্যক্তি যিনি আছেন তিনি 1 বছরের ভিতরে মামলা করতে পারবেন, মোকদ্দমা করতে পারবেন। কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না। কোন সম্পত্তি বিক্রি করা যাবে না? যেমন দাবি বা আপত্তি, যে ওই যে লোক যে জানাইছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে, সে যেহেতু আপনার আসছে আইনজীবীর মাধ্যমে আপনার সে উত্তর দিবে। এখন মনে করেন অথবা তাকে যদি হাজতে নেওয়ার মতো হয় হাজতে যাবে অথবা জামিনে আসবে, কিন্তু তার ক্রোক যে করছে সম্পত্তি, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে সে ওই যে ক্রোকের যে তারিখ আছে সেখান থেকে কি করবে আপনার, ঠিক আছে ফিরোজ ভাই, মিটিং থাকলে আপনি যান, বের হয়ে যান, সমস্যা নেই, পরে রেকর্ড শুনে নিন। এখানে দেখেন আপনার সংক্রুদ্ধ ব্যক্তি 1 বছরের ভিতরে মামলা করবে। এখন এই যে নিষ্পত্তি মামলার নিষ্পত্তি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কি করতে পারবেন আদালত, এই সম্পত্তি কিন্তু বিক্রি করা যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আসেন 96 নাম্বার সেকশনটা ইম্পর্টেন্ট, সেটা একটু বলি। সার্চ ওয়ারেন্ট, আমরা নাম শুনছি যে তল্লাশি পরোয়ানা। কি তল্লাশি পরোয়ানা? তল্লাশি পরোয়ানা বলতে কি বুঝি? আদালত 3টা ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। কোনো দলিল বা বস্তু হাজির করার জন্য, কোনো দলিল বা বস্তু কার দখলে আছে তা জানার জন্য। যেমন মনে করেন যে রুনিয়াপু এমন একটা দলিলের মালিক, সেই দলিলটা যেহেতু তার নামে টাইটেল, এটা কিন্তু তার কাছে থাকার কথা, এটা কিন্তু তার কাছে নাই, আছে কার কাছে? তার এক বড় চাচার কাছে আছে, যে কিনা তার বাবা মারা যাওয়ার পরে তার জিম্মা রেখে দিচ্ছে। সেই ক্ষেত্রে সে মোকদ্দমা করলে সেই সার্চ ওয়ারেন্ট হিসাবে তারা আইসা এই জিনিসটা এখানে আপনার খুঁজা নিয়ে যাবে আদালতে হাজির করার জন্য, ঠিক আছে। তাহলে কি দলিল বা বস্তু হাজির অথবা দলিল বা বস্তু কার দখলে আছে তা জানার জন্য, আরেকটা হলো অনুসন্ধান বিচারের উদ্দেশ্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে মনে করেন 100 নম্বর সেকশন, এটা ইম্পর্টেন্ট। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা। বেআইনিভাবে আটক ব্যক্তি, হ্যাঁ, উদ্ধারের জন্য, যাকে কিনা আইনসঙ্গতভাবে আটক করা হয়নি, যারা পরোয়ানা জারি করতে পারবে যে এই লোককে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা জারি কারা করতে পারবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কোনটা? ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমরা জানি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার ইমিডিয়েট পরেই হলো মেট্রোপলিটন এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরেই যে পোস্টটা তার ছোট, এটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জাস্ট নিচেই কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারা কি করতে পারবেন? তারা এই বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা চালানোর নির্দেশ দিতে পারবেন, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনিক ইউএনও হইতে পারে, অথবা ডিস্ট্রিক্ট আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হইতে পারে, ঠিক আছে। 100 নম্বর সেকশন। আর 103 নম্বর সেকশন, এটা জানার জন্য বলতেছি, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি, হ্যাঁ, মানে হলো এলাকার কমপক্ষে 2 জন সম্মানিত ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে, তাদের সামনে সেই তল্লাশিটা চালাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রায় সময় এই কোশ্চেনটা ছোট করে 2 মার্কসে থাকে যে ফৌজদারি আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন? স্বয়ংসম্পূর্ণ আইন না, কি জন্য? এটা হলো যে আপনার মনে করেন
দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য একজনের কাছ থেকে মুচলেকা নিলেন, হ্যাঁ, সেটার মুচলেকার মেয়াদটা কতদিন থাকবে? সর্বোচ্চ 3 বছর। তারপরে মনে করেন একজন ব্যক্তি দণ্ডিত হওয়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা নিলেন, মানে সে মারামারি করলো, তার থেকে একটা মুচলেকা নিলেন শান্তি রক্ষার জন্য, সেটা হলো ধারা 107। এই 107 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, কারণ এটা মনে রাখবেন। এই মুচলেকার মেয়াদ হলো 1 বছর। আর এই দণ্ডিত ব্যক্তি, এই যে মুচলেকা, এটা কিন্তু মূল আইনের মতো কাজ করছে, মানে দণ্ডবিধির মতো। কীরকম? তার নামে কোনো দণ্ডও নাই, কিছু নাই, কিন্তু তার শান্তি রক্ষার জন্য তার মুচলেকা দেয়া, এই যে মুচলেকা দেয়া, এটা হলো আপনার মূল আইনের মতো কাজ করছে, দণ্ডবিধির মতো, এবং এটা 1 বছর বলবৎ থাকবে। এটা আপনার কে নেবে? এটা জেলা ম্যাজিস্ট্রেট নিতে পারে, অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে ইউএনও অথবা যে কোনো। এখন আপনাদের এখানে ব্রড কোশ্চেনে যে আসে যে ফৌজদারি কার্যবিধি কি মূল আইনের নিছক, ফৌজদারি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? তখন আপনি লিখবেন হ্যাঁ, এটা মূলত কি? এটা হলো যে মূলত পদ্ধতিগত আইন, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা মূল আইনের মতো কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে এই ফৌজদারি কার্যবিধি মূল আইনের মতো কাজ করে, তখন আপনি এই সেকশনটা দেবেন। এখানে 2 মার্কস থাকতে পারে, একটা ব্রড কোশ্চেন 2-3 মার্কস, এই ছোট কোশ্চেনটা, যে দণ্ডিত হওয়া ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তির মুচলেকা, শান্তি রক্ষার যে মুচলেকা, মানে কি? তাকে দণ্ড দেওয়া না, তাকে দণ্ড দেওয়া হয় নাই, তাকে কি বলা হয়েছে? তোমরা দুজন যে মারামারি করছো, এখানে লিখিত দাও, লিখিত দিয়ে তারপরে এখান থেকে যাও, ঠিক আছে? এটা আপনার ফৌজদারি কার্যবিধির 107 নম্বর সেকশন, এবং এই মুচলেকার কতদিন বলবৎ থাকবে? 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে, ঠিক আছে? তারপর মনে করেন রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচার করতেছে, তাকে আপনি মুচলেকা নিলেন, এটাও 1 বছর, 108 নম্বর সেকশন। 109 নম্বর সেকশন হলো ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তি, তার কাছ থেকে আপনি মুচলেকা নিলেন, হ্যাঁ, এই বেটা এইভাবে ঘোরাঘুরি করতেছিস কেন? এইভাবে ঘোরাঘুরি তো করা যাবে না, হ্যাঁ, এরকম। অভ্যাসগত অপরাধী, মানে তার আচরণেই, মানে হাত মারার অভ্যাস, যে চুরি করতে করতে যে কোনো জায়গা থেকে থাপা মেরে নিল, ওর কাছ থেকে মুচলেকা নিল 110 নম্বর সেকশন অনুযায়ী, এটার মেয়াদ হলো 3 বছর। এইগুলোর মাধ্যমে এই যে 107, 108, 109, 110, হ্যাঁ, এই যে কথাগুলো বললাম, আপনার যদি কোশ্চেনটা আসে ওখানে 2 মার্কস থাকে, সো আপনি 2টা সেকশন যদি লেখেন যথেষ্ট। যে দেওয়ানি ফৌজদারি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন, আপনি অবশ্যই প্রথমে লিখবেন যে হ্যাঁ, এটা পদ্ধতিগত আইন, এটা মূলত পদ্ধতিগত আইন, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা মূল আইনের মতো কাজ করে। সেটা কোনটা? সেটাই যে এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে? এবং এটা যদি আপনি মনে রাখেন, এটা ভবিষ্যতে আপনার বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষাতেও কাজে আসবে, শুধুমাত্র ফাইনাল ইয়ারে না। আচ্ছা, তারপরে দেখেন বেআইনি সমাবেশ নিয়ে তো দণ্ডবিধিতে আপনাদেরকে কোশ্চেন পড়াইছি, তাই না? এই বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গকরণ মানে কি? কে বলতে পারবে আমাকে, বলেন তো? খুবই সহজ, কেউ বলতে পারতেছেন না? ছত্রভঙ্গকরণ মানে কি? যে কোনো গ্রুপকে আলাদা করে দেওয়া, যাতে কোনো গ্রুপ বলতে কোনো গোষ্ঠী যাতে একসাথে কোনো কাজ করতে না পারে। হ্যাঁ, যে কোনো একটা গোষ্ঠী অথবা যে লোকজন এখানে উপস্থিত আছে, হ্যাঁ, রাশেদ ভাই যেটা বললো, যে সেটাকে ছত্রভঙ্গ করে দেওয়া, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, ঠিক আছে? এটা কে দেয়? এটা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে, মানে এটার কর্তৃত্বটা কার? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আদেশ দিতে পারেন। আর বেআইনি সমাবেশটা নর্মালি কতজনের মধ্যে হয়? আপনার দণ্ডবিধিতে পড়াইছিলাম, কে বলতে পারবে যারা দণ্ডবিধির ক্লাস করছে? 5 জন এবং অতিরিক্ত হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আপনার জরুরি অবস্থায় উৎপাত নিবারণের আদেশ। জরুরি অবস্থা আমরা জানি না, 144 ধারা, ঠিক আছে? এই 144 ধারা জরুরি অবস্থায় উৎপাত, নিউসেন্স, এটা যেন কমায় আনা যায়, সেই আদেশটা দেয়া হয়, তাই না? এই আদেশটা যে দেওয়া হয়, এটার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি আসন্ন বিপদ, ইমিনেন্ট ডেঞ্জার বা দাঙ্গা প্রতিরোধ করার জন্য। কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। মানে কি? জেলা ম্যাজিস্ট্রেট হলো আপনার জেলার যিনি প্রধান, হ্যাঁ, ডিএম,
জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেন। তখন আর হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাই না, অথবা ক্ষমতাপ্রাপ্ত যাকে বলা হবে। এই আদেশটা দিবেন এই যে 44 ধারা 144 ধারা যে আপনার সরকার আপনার জারি করবে, এটা কত দিনের বেশি বলবৎ থাকবে না, 2 মাসের বেশি বলবৎ থাকবে না, ঠিক আছে। আর যদি আপনার মেয়াদ বাড়াইতে হয় সেক্ষেত্রে সরকার গেজেটের মাধ্যমে বাড়াবে, সেটার ভিন্ন প্রেক্ষাপট আছে। আচ্ছা, স্থাবর সম্পত্তি নিয়ে যে বিরোধ, স্থাবর মানে কি, স্থাবর সম্পত্তি হলো আপনার যেগুলো ইমুভেবল প্রপার্টি, জমি জমা এই টাইপের। আপনার মনে করেন যে জমি জমার বিরোধ কিন্তু এই যে কয়েকদিন আগে আপনারা অথবা আপনারা ফেসবুকে প্রায় সময় শুনেন যে আপনার যদি জমি জমা নিয়ে বিরোধ থাকে তাহলে ইউএনও আয়সা সেটা ঝামেলা মিটমাট করে দিতে পারে। আসলে উনি ঝামেলা মিটমাট করে না, কিন্তু এটা একটু জেনে রাখেন। এই খালি যে কোনো ভিডিও দেখলেই মনে করবেন না যে ওখানে সব সমাধান, না, ব্যাপারটা আসলে তা না। স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে, প্রেক্ষাপটটা কী হইতে পারে, জমি নিয়ে হইতে পারে, পানি নিয়ে হইতে পারে। হ্যাঁ, এই বিরোধের ফলে কী হয়েছে, শান্তিভঙ্গ হয়েছে। একজন উপজেলার ইউএনও যিনি আছেন অথবা জেলার যিনি আপনার প্রধান আছেন জেলা প্রশাসক, তার মূল কাজ কি, মূল কাজ হলো অত্র এলাকায় আপনার শান্তি স্থির থাকা, হ্যাঁ, এই জিনিসটা বজায় রাখা। তো ওনারা কি করবেন, ওনার কাজ হলো এই মালিকানা নির্ধারণ না, মালিকানা নির্ধারণ করবে আদালত, ঠিক আছে, ঠিক আছে। শুধু প্রকৃত দখল নির্ধারণ করা। প্রকৃত দখল বলতে আপনার দখলের নিয়মটা হলো যে আপনার 2 মাসের মধ্যে যিনি দখলে ছিলেন তাকে দখলদার হিসেবে গণ্য করে আপনার একটা প্রতিকার দিয়ে দাও, ঠিক আছে। বাট যার নামে টাইটেল থাকবে সে কী করতে পারবে, সে আদালতে রিভিশন করতে পারবে এই আদেশের বিরুদ্ধে, ওইটা হলো পরের কথা। বাট ইমিডিয়েট প্রবলেম সর্ট আউট করা, বুঝতে পারছেন, এই কাজটা মূলত এই সেকশনের মাধ্যমে শান্তি যেন বজায় থাকে এই প্রেক্ষাপট থেকে এই কাজটা করা হয়। এখন আসেন অনেকগুলো ইম্পর্ট্যান্ট সেকশনের এখানে আসছি, আমি জানি না আজকে আসলে এটা শেষ করা সম্ভব হবে না। আপনারা কি চাচ্ছেন এভাবে ডিটেলস আমি পুরোটা আইন আমি বইলা তারপরে আপনাদের কোশ্চেনে যাই, সবাই চাচ্ছেন কিনা? ডিটেইলস বললে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনাদের কোশ্চেনে পড়েই যাই, আগে ডিটেলস একটু বলার চেষ্টা করি, যদি আরও দুই একটা। কাপুজারি আর জরুরি অবস্থা কি একই হ্যাঁ বিষয়? হ্যাঁ হ্যাঁ একই। আপনার এখানে দেখেন একটা হলো আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো একটা হলো মিলিটারি সেগমেন্ট, একটা হলো আপনার নর্মালি আইনি সেগমেন্ট। কারফিউটা মিলিটারি টার্মে ইউজ করা। আচ্ছা, এখন দেখেন আমলযোগ্য অপরাধের এজাহার, ঠিক আছে, এফআইআর, আমলযোগ্য অপরাধের যে এজাহার বা এফআইআর, এটা কত নম্বর ধারা অনুযায়ী, 154 নম্বর ধারা অনুযায়ী। তাহলে কি এখন মনে করেন আমলযোগ্য সংবাদ, আপনি একটা চুরির সংবাদ দিয়েছেন, এখন থানার কর্মকর্তা কি করবেন, এটা আমলযোগ্য সংবাদ হিসেবে আপনার সেখানে পুলিশ ফোর্স পাঠাবেন, তাই না। এই যে আমলযোগ্য অপরাধ, এইটা মৌখিক সংবাদ হইতে পারে, যে মৌখিক সংবাদটা উনি লিপিবদ্ধ করবে অথবা পাঠ করে শোনাতে হবে তাকে, সংবাদদাতার স্বাক্ষর নেবেন, ওই যে মৌখিক যে সংবাদটা সেটা লিখিত আকারে লিখে সংবাদদাতার স্বাক্ষর তিনি নেবেন। এটাই কি হিসাবে গণ্য হবে, এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসাবে গণ্য হবে থানার মাধ্যমে যে মামলাগুলো হয়, ঠিক আছে। এই যে এফআইআরটা হয়, এই এফআইআরের পুলিশের যে ফর্মটা আছে, এই ফর্ম নাম্বারটাও মাঝে মধ্যে অ্যাডভোকেটশিপ পরীক্ষাতে আসে, আপনাদের রিটেনে এটা আসে না নর্মালি। এই পুলিশ ফর্ম নাম্বার 27 বলে দিল। আচ্ছা, তারপরে দেখেন অআমলযোগ্য মামলার তদন্ত। এখন মনে করেন যে আপনার অআমলযোগ্য, আমলযোগ্য না, হ্যাঁ, মানে পুলিশের কাছে ওই যে আমলযোগ্য অমলযোগ্য কোথায় লেখা আছে, আপনার 2 নম্বর যে তফসিল আছে ফৌজদারি কার্যবিধির, সেখানে লেখা আছে যে ফৌজদারি আপনার দণ্ডবিধির যতগুলো অপরাধ আছে সেখানে সন্নিবেশিত আছে, এবং সেখানে একটা কলামের ভিতরে লেখা আছে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না, এভাবে বিস্তারিত দেওয়া আছে। তো আপনার এই অআমলযোগ্য মামলার তদন্তটা 156 নম্বর, মানে থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই অআমলযোগ্য মামলার তদন্ত করতে পারেন।
এটাই এখানে বলা আছে। তারপরে আপনার আমল অযোগ্য মামলার সংবাদটা, ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট না। তদন্তের পদ্ধতিতে আপনার 157 নম্বর সেকশনে বলা আছে যে আমলযোগ্য অপরাধের যৌক্তিক সন্দেহ থাকলে পুলিশ ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিয়ে তদন্ত করবে। আর 160 নম্বর সেকশনে হলো সাক্ষী তলব করা। পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা নিজ বা পার্শ্ববর্তী থানার ঘটনার সাথে পরিচিত কোনো সাক্ষীকে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবে। আর পুলিশের কাছে আপনার যে বিবৃতিটা দিবে, স্টেটমেন্টটা দিবে, হ্যাঁ, এই পুলিশ কি করবে? পুলিশ আপনার এই বিবৃতি অনুসন্ধান বা বিচারের সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবে না। কারণ কি? এই সাক্ষ্য শুধু সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে যদি সেটা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া হয়, ঠিক আছে? তারপরে মনে করেন দোষ স্বীকার লিপিবদ্ধকরণ। দোষ স্বীকার লিপিবদ্ধকরণ কি? কনফিশন। তার যে দোষ স্বীকার, সে যে অপরাধী, 164 ধারায় দোষ স্বীকার লিপিবদ্ধকরণ তদন্তকালে বা বিচারের শুরুর পূর্বে যে কোনো সময় কি এটা লিপিবদ্ধ করা যায়। কারা লিপিবদ্ধ করতে পারবে? সবসময় মনে রাখবেন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে কি আপনার মনে রাখবেন, জবানবন্দি যখন নেয়া, অপরাধীর হোক বা বাদীর হোক, সেটা কে নিবে? ম্যাজিস্ট্রেট নিবে, বিচারিক ম্যাজিস্ট্রেট। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না হলে রিমান্ড, যেটা আর কি, তদন্ত সম্পর্ক না হলে রিমান্ড। 167 নম্বর সেকশন অনুযায়ী আসামিকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। মানে 24 ঘন্টার পরে তো আর আটক রাখতে পারবে না। আমরা জানি তো এখন যে 24 ঘন্টার বেশি আর আটক রাখার কোনো নিয়ম নাই। তাকে কই হাজির করতে হবে? এই ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন কেস ডায়েরি বলা হয়। পুলিশের যে ডায়েরিটা আছে এটাকে বলা হয় কেস ডায়েরি। কি বলা হয়? কেস ডায়েরি। এটা 172 নম্বর সেকশন। পুলিশ তদন্তের অগ্রগতি এই ডায়েরিতে কি করবে? লিখবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটাকে সাক্ষী হিসাবে আদালতে ব্যবহার করতে পারবে না, মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। আচ্ছা, পুলিশ রিপোর্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কখন চার্জশিট এবং কখন চূড়ান্ত রিপোর্ট, এটা নিয়ে আপনাদের পার্থক্য আসে, কোশ্চেন আসে, ঠিক আছে? পার্থক্য আসে, কোশ্চেন আসে, সো এটা ইম্পর্ট্যান্ট। আপনার তদন্ত শেষ করার পরে পুলিশ রিপোর্টটা কত নম্বর সেকশন অনুযায়ী দেওয়া হয়? আমাকে যদি কেউ শুনতে না পান, সাউন্ড যদি আসতে হয়ে যায়, অবশ্যই বলবেন, হাত তুলবেন। পুলিশ রিপোর্ট 173 নম্বর সেকশন অনুযায়ী। 173 নম্বর সেকশন আসলে কি আছে? তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, সে কর্তৃক কি আদালতে দাখিলকৃত যে প্রতিবেদনটা দেওয়া হয় সেটা হলো 173 নম্বর। তিনি আমলযোগ্য অপরাধ হলে তদন্ত করেন, অথবা অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে, যেটা যদি আপনার কোর্টে মামলা হলে সেই ম্যাজিস্ট্রেট চাইলে এটা অধিকতর তদন্তের জন্য থানায় পাঠাইতে পারেন, ঠিক আছে? তখন কি পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে পুলিশ 2 ধরনের রিপোর্ট দেয়। কয় ধরনের রিপোর্ট দেয়? 2 ধরনের রিপোর্ট দেয়। একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। সারা জীবন কাজে লাগবে, একটু মন ভরে শোনার চেষ্টা করুন। আপনার আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা যদি পাওয়া যায়, অ্যাকিউজ যে ব্যক্তি আছে, সেক্ষেত্রে কি দিবে? চার্জশিট। আর অভিযোগের সত্যতা যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে তাকে অব্যাহতি দিবে। অব্যাহতি দিয়ে কি দিবে? ফাইনাল রিপোর্ট। এই জিনিসটা আপনি আশা করি সবাই বুঝতে পারছেন। চূড়ান্ত রিপোর্ট 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। একটা হলো ঘটনা সত্য কিন্তু আসামি অভিযুক্ত না। রেকর্ডিং হচ্ছে, আপনারা যা শুনেন, অথবা যারা লিখতে চান লিখতে পারেন। ঘটনা সত্য কিন্তু আসামি অভিযুক্ত না। আরেকটা হলো ঘটনা মিথ্যা। 2 নম্বরটা কি? ঘটনা মিথ্যা। অথবা আরেকটা কি? আমল অযোগ্য অপরাধ হয়েছে, নন কগনিজেবল অফেন্স। ঘটনাটা কি? আইনগতভাবে অপরাধ না। সমাজের চোখে অপরাধ হইতে পারে, অন্য কোনো চোখে অপরাধ হইতে পারে, বাট সে রিপোর্টটা দেবে কি? ঘটনাটা আইনগতভাবে অপরাধ নয়। আর 5 নম্বরটা কি? ঘটনাগত ভুল। হ্যাঁ, চূড়ান্ত রিপোর্টে কী লিখবে? ঘটনাগত ভুল আছে এখানে। এই 5টা ক্যাটাগরির বাহিরে তার কথা বলার ক্ষমতা নেই।
তাকে এই 5টা যে কোনো একটা চূড়ান্ত রিপোর্টের প্রকারভেদ হিসেবে দিতে হবে। আর চার্জশিট দিলে তো দিলই, আসামির বিরুদ্ধে যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় অভিযোগের, সেক্ষেত্রে চার্জশিট। তাহলে আমরা চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট আশা করি আমরা কেউ ভুলবো না। আমি কিন্তু আজকের ক্লাসে, গত ক্লাসের পড়া প্রথম দিকে ধরছি, আপনারা সহজ সহজ জিনিস সবাই অ্যান্সার করবে ভাবছিলাম, বাট আপনারা পড়াশোনা করেন নাই, অ্যান্সার করতে পারতেছিলেন না। কিন্তু আগামী ক্লাসে পুলিশ থেকে 2 ধরনের রিপোর্ট দেয়, একটা চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট, রাইট, ঠিক আছে। আর ওই ফাইনাল যে রিপোর্টটা আছে ওটা কয় ধরনের বলছি জয়চন্দ্র দাস ভাই? 5 ধরনের। আমি এগুলো কিন্তু জিজ্ঞেস করবো আগামীকালকে, ঠিক আছে। স্পেশালি যারা পেইড বেসে আছেন আপনাদের জন্য, তো আপনারা তো রেকর্ডিংগুলো শুনেন, আপনাদের জন্য খুব ইজি অ্যান্সার করা। আচ্ছা, তারপরে দেখেন অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন, পুলিশ রিপোর্ট দখলের, পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্ট দাখিলের পরও ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কি করতে পারে? অধিকতর তদন্ত কিন্তু করতে পারে। সেটাকে কি বলা হয়? সম্পূরক চার্জশিট। মানে সম্পূরক মানে কি? অতিরিক্ত আর কি। এখন মনে করেন যে আসামি আছে, যে বাদী যে আছে, বাদীর আপত্তি আছে, চূড়ান্ত রিপোর্টে আপনার নর্মালি কি হয়? চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্টে যে অভিযোগের সত্যতা নাই, কারণ টাকা খায় বললো অভিযোগের সত্যতা নাই, ঠিক আছে। তখন কি হবে? তখন যে জিনিসটা সেটাকে বলা হয় নারাজি পিটিশন। কি? নারাজি পিটিশন। এই নারাজি পিটিশনটা কি? চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে বাদীর আপত্তি। হ্যাঁ, নারাজি প্রত্যাখ্যান হলে তখন বাদী কি করবে? বাদীর প্রতিকার হলো সে রিভিশন বা নতুন করে নালিশি মামলা করবে। বুঝে গেছে কথা? সো এই জন্য এই 173 নম্বর সেকশনটা পুলিশ রিপোর্ট, এটা ইম্পর্ট্যান্ট। আর এই যে তদন্ত, এই তদন্ত সীমাটা শেষ করতে হবে কত দিনের ভিতরে? 60 কর্মদিবসের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, সুরত হাল নারাজি রিপোর্ট এটা কত ধারায় আছে? নারাজি এটা এই 73-এর ভিতরেই সব কিছু। হ্যাঁ, চার্জশিট, ফাইনাল রিপোর্ট, ফার্দার ইনভেস্টিগেশন, নারাজি পিটিশন, এই 4টা পয়েন্ট এই সেকশনের ভিতরে। বুঝতে পারছেন? আচ্ছা, তদন্ত শেষের সময়সীমাটা বললাম, ঠিক আছে। আচ্ছা, সুরতহাল রিপোর্ট অনেকে শুনছেন, যে এটাকে আইনি ভাষায় বলে ইনকোয়েস্ট। কি বলে? ইনকোয়েস্ট। সুরতহাল রিপোর্ট 174 নম্বর সেকশন। মনে করেন অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু কোনগুলো? আত্মহত্যা, খুন, ঠিক আছে। এখন এটা নির্ণয়ে পুলিশ যে তদন্ত রিপোর্ট প্রস্তুত করবে, পুলিশ কর্তৃক যে তদন্ত রিপোর্টটা প্রস্তুত হবে সেটাকে বলা হয় সুরতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট। এটা কে করবে? এটার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে ওসি, তাই না? থানার ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা আছে। কিভাবে করবে? কাকে অবহিত করবে? সাক্ষী কাকে রাখবে? অবহিত যে করবে নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে থানার যিনি ইউএনএ আছেন, ইউএনও, হ্যাঁ, উপজেলা নির্বাহী অফিসার, হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে গত করবে। সাক্ষী এলাকার 2 বা ততোধিক সম্মানী ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে পারে। আর পোস্টমর্টেম তো হয় আমরা জানি, ময়নাতদন্ত। হ্যাঁ, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আপনার সিভিল সার্জন কর্তৃক লাশের পরীক্ষা। প্রত্যেকটা জেলায় সরকারি যে মেডিকেল আছে সেখানে সিভিল সার্জন আছে, ওই সিভিল সার্জন কর্তৃক তার মৃত্যুর সঠিক কারণের জন্য লাশের পরীক্ষা করবে। হ্যাঁ, আর যদি লাশ এমন বিষক্রিয়া হয় যে কইচা যাওয়ার আশঙ্কা, গইলা যাওয়ার আশঙ্কা, হ্যাঁ, সেই ক্ষেত্রে ময়নাতদন্ত নাও হতে পারে। এটা হলো ব্যতিক্রম। আর 176 নম্বর সেকশন হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করা। ক্ষমতাপ্রাপ্ত কে এখানে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রেক্ষাপটটা কি হবে? প্রেক্ষাপটটা হবে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে,
ঠিক আছে, পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে, মানে কি রিমান্ডে নিয়ে পিঠটা মারা ফেলাইছে। তাহলে এই যে রিমান্ডে নিয়ে পিঠটা মারা ফেলাইলো, এখন যে ব্যাপারটা আছে এটা কে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করবে? ম্যাজিস্ট্রেট। এখন তাহলে কি হবে? এই ক্ষেত্রে কবর থেকে কিন্তু লাশ উত্তোলন হয়, এই জন্যই এই সেকশনটা একটু গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন সালমান শাহের লাশ বেশ কয়েকবার উত্তোলন করা হয়েছে না? এই যে কবর থেকে লাশ উত্তোলন করা, এটা ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান কিভাবে করবে? আপনার কারণ যে অনুসন্ধান আছে সেটা আপনার মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দিতে পারবে। হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা কার্যকর করবে। মানে কি, কোর্টের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে সে আদেশ দিল, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি উপজেলার আছে সে সেটা কার্যকর করলো। ফারজানা আপু। ভাইয়া, হুম আমার একটা কোশ্চেন ছিল। হুম বলেন। সেটা হচ্ছে সিডিএম আর সিএমএম তো একই ক্ষমতা, আর হুম সিডিএমটা তো জেলার জন্য, আর সিএমএমটা কোথায় এটা? মেট্রোপলিটন সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন এলাকার জন্য। হ্যাঁ ভাইয়া, মেট্রোপলিটন ওটা সিটি কর্পোরেশন? হ্যাঁ, সিটি কর্পোরেশন এরিয়া। আর ভাইয়া, মেট্রো আর নন মেট্রো মানে মেট্রোটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন এলাকা, আর নন মেট্রো হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। নন মেট্রো বলতে কিছু নাই, সেটা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যেমন মনে করেন ঢাকার সাভার তো সিটি কর্পোরেশনের ভিতরে না, অথবা ধামরাই সিটি কর্পোরেশনের ভিতরে না, সেটা হলো ঢাকা জেলার আন্ডারে, কেরানীগঞ্জ ঢাকা জেলার আন্ডারে। তো তাদের জন্য হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এটা হইতে পারে পুরান ঢাকায় কিন্তু সবগুলা কোর্ট আপনার আছে, অথবা অন্যান্য জায়গায় মিলে যদি জুডিশিয়াল আলাদা থাকে সেই ক্ষেত্রে কি আপনার জেলা পর্যায়ে যারা বাসিন্দা তাদের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। আর যারা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে আছে তাদের জন্য কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দুই ধরনের কোর্ট। বুঝছেন ফারজানা আপু? ঢাকার জন্য হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা কি বললেন ভাইয়া? ঢাকার জন্য বলতে ঢাকা জেলার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। তারপরে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত। হ্যাঁ, আর ভাইয়া, হুম আর হল ঢাকা মহানগর হলে সেই ক্ষেত্রে হবে আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমমান জেলা পর্যায়ের। আর হলো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন মহানগর এলাকায়, তার ক্ষমতা হলো ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে যিনি আছেন একই ক্ষমতা। মানে উনি এখানে আসলে এই পদ ধারণ করবেন এই কোর্টের, আর উনি ওইখানে গেলে সেম পদ। এটাই মনে হয় বলতে চেয়েছিলেন আপনি। হুম জি ভাইয়া। ভাইয়া, মহানগরী আর জেলার মধ্যে কোনো পার্থক্য আছে? মহানগরী বলতে সিটি কর্পোরেশন এরিয়া যেটা আছে সেটাকে আমরা মহানগর বলবো, আর জেলা বলতে আপনার এর বাহিরের যে অঞ্চল আছে সেটাকে আমরা জেলা বলবো। সিটি কর্পোরেশনের বাইরে যে অঞ্চল আছে সেটাকে আমরা বলবো জেলা। সেটাকে বলবো মেট্রোপলিটন এরিয়া, সেটাকে বলবো মেট্রোপলিটন এরিয়া। সেটার হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আমার মনে হয় আপনি এখনও কনফিউশন বুঝেন নাই। ভাই, রিপোর্টটা শুনবো? আচ্ছা, রেকর্ডটা শুনেন, একটু দেখেন, যদি একান্তই না বুঝে আপনি কালকে আমাকে নক দিয়েন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ঠিক আছে? রিপোর্ট শুনতেছে তো? হ্যাঁ, ভাইয়া, এটা কি এইরকম যে মানে যেটা নাকি সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে আছে সেটা হচ্ছে সিএমএম কোড, অর্থাৎ সিটি কর্পোরেশনের এরিয়া না, কোর্ট আপনার যে কোনো জায়গায় বসতে পারে। ঠিক আছে?
আপনার অপরাধটা কোথায় ঘটতেছে, অপরাধটা যদি মেট্রোপলিটনের ভিতরে ঘটে সেই ক্ষেত্রে সে যাবে হলো আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে চলে যাবে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর জেলা পর্যায়ে যদি আঞ্চলিক এখতিয়ার, যেটা আঞ্চলিক এখতিয়ার জেলা পর্যায়ে যদি হয় সেক্ষেত্রে থাকবে, যেমন সাভার অথবা কেরানীগঞ্জ হ্যাঁ কিংবা ধলাই, হ্যাঁ যেমন উত্তরা, না উত্তরে না, উত্তরা তো জানি। হ্যাঁ উত্তরা তো সেই ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত অথবা তার নিচে যাইতে পারে। এটা ডিপেন্ড করবে তাদের ক্ষমতা অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এইটাই তো না, হ্যাঁ মানে কনসেপ্ট কনসেপ্ট এইটাই। এটা। ঠিক আছে। ভাইয়া আর হুম। এখতিয়ার যদি মানে সিএমএম বা সিজিএম এর ইয়েতে হয়, বেশি হয়, সেক্ষেত্রে তো দায়রাতে যাবে। ডেফিনেটলি আপনার সিজিএম যদি এটা যদি আপনার 7 লক্ষ এবং 7 বছরের কারাদণ্ডের উপরে হয় একজন, সেক্ষেত্রে ওনারা এটা ট্রান্সফার করে দেবে দায়রা কোর্টে। এখন দায়রা কোর্টে গিয়ে যুগ্ম দায়রা যিনি আছেন তার ক্ষমতা হলো 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন মনে করেন যে ওইখানেও টিকলো না, তার চেয়ে বড় অপরাধ করছে, মৃত্যুদণ্ড পাওয়ার অধিকারী, তো মৃত্যুদণ্ড দেওয়ার অধিকারী কারা, তার কাছে যাবে, যেমন অতিরিক্ত দায়রা এবং মূল দায়রা, দায়রা জজ, হ্যাঁ দায়রা জজ, ঠিক আছে? আপনারা এই জন্যই আমি কোর্ট পড়ানোর সময় বারবার বলছি আপনারা কোর্টটা ক্লিয়ার কিনা, কোর্ট ক্লিয়ার হইলে 4 ভাগের 1 ভাগ শেষ। হ্যাঁ এখন ভাইয়া হুম। আরেকটা কথা বলতে হুম, চাচ্ছিলাম, যেমন হুম। মেট্রোপলিটন এরিয়ায় যে কোনো মানে যদি কোনো অসুবিধা মানে যেটা প্রবলেম হয়, যদি আমি মামলা করতে চাই, ফার্স্টে আমি মামলাটা কোথায় করব? মানে এইটা নিয়েও আপনাদের এখানে কোশ্চেন আছে, ঠিক আছে? আপনি করবেন দেওয়ানির ক্ষেত্রেও বলছি যে আপনার মূল্যমানের সর্বনিম্ন যে কোর্ট আছে। এখন চুরির অপরাধ কি দণ্ডবিধি অনুযায়ী এখানে কিন্তু মেনশন করা আছে। মনে করেন চুরি করলো সে 2 বছরের কারাদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড, অথবা শীত কেটা ভাঙলো ভাঙিয়া ঢুকলো 7 বছরের কারাদণ্ড। এই যে ব্যাপারগুলো আছে, এখন 7 বছরের কারাদণ্ড দিতে হইলে আপনি 7 বছরের কারাদণ্ড সে পাক, সেটা আপনি চান, আপনাকে অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে। কারণ আপনি যদি ছোট যে আছে যে জুডিশিয়াল কি বলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের, তার তো ক্ষমতা 5 বছর পর্যন্ত। তো হ্যাঁ বুঝতে পারছেন? দায়রা জেলা জজের কাছে আমি কখন যাব? দায়রাতে 3টা কোর্ট আছে, একটা হলো যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং দায়রা জজ। ওইটা আপনি নর্মালি ম্যাজিস্ট্রেট কোর্টে মোকদ্দমা করবেন এবং সেটা যদি তাদের এখতিয়ারভুক্ত না হয় তারা দায়রাতে ট্রান্সফার করবে। এইটাই আমার কোশ্চেনটা ছিল যে আমি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে করব এখতিয়ার অনুযায়ী। হুম আর তখন তারা যদি মনে করে যে এটা উপরে পাঠাবে, হুম তখন তাদের কাজ হবে। হ্যাঁ ওইটা ট্রান্সফার করে ওই কোর্টে দিবে, তখন আপনি ওইখানে মোকদ্দমা এটার ফয়সালা হবে, মামলার ফয়সালা হবে। আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, রিলেটেড কিনা জানি না। বলুন। যে দন্ত চিকিৎসক যদি আপনার হচ্ছে মানে দাঁতের কোনো মেজর ক্ষতি করে, যেটা ওই যে গুরুতর আঘাতের মধ্যে পড়ে যায়, তো সেক্ষেত্রে ভাইয়া আমরা এটা কোথায় করবো? মানে যদি তার বিরুদ্ধে এটা গুরুতর আঘাতের ভিতরে পড়বে না। দন্ত চিকিৎসক গুরুতর আঘাত কোনটা পড়বে? গুরুতর আঘাত হলো যে সে এমনভাবে আপনার পিঠছে দাঁত খুইলা পড়ে গেছে, অঙ্গহানি হয়ে গেছে। যদি সে কোনো কাজ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে তো গুরুতরের মধ্যে পড়বে না। হ্যাঁ 21 দিন। সেটা হলো আপনার মায়ের পিঠ হইতে হবে, ডাক্তারের কি আপনি বুঝতে পারবেন না, কারণ ডাক্তার অবহেলা যদি করে থাকে অবহেলার দায়ে দায়ী হবে। সেটা নেগলিজেন্সটা কোথায় করবো? নেগলিজেন্সের যে ব্যাপারটা আছে এটা আপনি সেটা অবহেলার যে সেকশন, দেওয়ানিতে তো আপনার অবহেলা নাই, এটা অন্য কোনো সেকশনে হয়তো আপনাকে ফালাইতে হবে যে এখন আমার যেটা প্রশ্ন ভাইয়া, হুম। যে এই ধরেন দন্ত চিকিৎসক দিয়ে বললাম, তো তাহলে হুম। দন্ত চিকিৎসকরা তো ওই যে নর্মালি যে বিডিএস থাকে, তো ওইটা কি তাহলে ওই যে ওদের যে সার্টিফিকেট দেয় ওইখানে ওই কার্যালয়ে করতে হবে? মানে নেগলিজেন্সের জন্য অভিযোগও যদি করি আর কি।
অভিযোগ করলে আপনি সেটা হলো যে আপনার বাংলাদেশ যে মেডিকেল এবং দন্ত চিকিৎসক যে বোর্ড আছে তারা সে যে সার্টিফিকেটগুলো দেয় আপনার বাইরের রুগী দেখার জন্য তাদেরকে সার্টিফাইড করা হয়, সেখানে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার হইতে পারে। কিন্তু আইনি যে এটা হলো আপনার দেওয়ানি প্রতিকার। দেওয়ানি প্রতিকার মানে হলো আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, অথবা তখন চলে যাবে এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেওয়ানির মাধ্যমে আপনি তখন ক্ষতিপূরণ চাচ্ছেন। অথবা আপনি যদি দণ্ড চান, দণ্ডর ক্ষেত্রে তার যে নেগলিজেন্সি, এটা দণ্ডবিধিতে তো নেগলিজেন্সি নাই, এটা হইতে পারে অন্য যে কোনো ক্রাইটেরিয়া হইতে পারে, অসৎ উদ্দেশ্য হইতে পারে, হ্যাঁ, প্রতারণার ভিতরে পড়তে পারে। এটা তখন ডিটারমেন্ট আপনি যদি দণ্ড পাওয়াইতে চান। আর নর্মালি এটা দেওয়ানি অন্যায়, হ্যাঁ, যদি আমি পাওয়াইতে আপনি ক্ষতিপূরণ পাওয়াইতে পারবেন, কারণ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। বাট এটার জন্য আপনার অবহেলার কোনো সেকশন নাই, আপনাকে অন্য কোনো সেকশনের মাধ্যমে যাইতে হবে। যেমন মনে করেন যে মেয়েরা যখন হাজব্যান্ডের বাড়ি থেকে, যে হাজব্যান্ড বিদেশে আছে সে আরেকজনের সঙ্গে চলে যেতেছে, তখন কি করে? তখন কিন্তু আপনার এই যে 496 সম্ভবত সেকশনগুলোর মাধ্যমে কি করে, যে প্রতারণা করছে, জালিয়াতি করছে, এই সেকশনগুলোতে ফালানো হয়। বুঝতে পারছেন? বা চুরির হ্যাঁ, চুরি, অথবা 378-এ চুরি। প্রথমে চুরি দেয়, তারপরে ওই প্রতারণাগুলো দেয়। কারণ কি, ও যে কাজ করছে সেটা তো তাকে নিবারণের জন্য স্পেসিফিক কোনো ওই ধারা ওইভাবে নাই। তখন কি করা হয়, তখন সে কোনটাতে পড়ে সেটা দেখা হয়, দেখা তারপরে ওই সেকশন অনুযায়ী দেওয়া হয়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ম্যাজিস্ট্রেট কর্তৃক 176 নম্বর সেকশন বলছিলাম। আচ্ছা, 190 নম্বর সেকশন, এটা আপনাদের কোশ্চেন আছে যে 190 নম্বর সেকশন। আমরা তো কিছুক্ষণ আগে আপনারা জানছেন যে এফআইআর কিভাবে করা হয়, জানছেন না? এই যে ওই এফআইআর বা এজাহারটা এটা কার মাধ্যমে হয়েছে? পুলিশের মাধ্যমে হয়েছে না, থানার মাধ্যমে হয়েছে না? এখন মনে করেন যে থানার মাধ্যমে না করে কোর্টের মাধ্যমে যে মামলাগুলো করা হয় ওইগুলোকে আমরা কি বলি? সিআর মামলা। সিআর মামলা, হ্যাঁ হ্যাঁ। এই সিআর মামলা যে আছে, সিআর মামলা হলো কমপ্লেইনেন্ট রেজিস্টার্ড, কমপ্লেইনেন্ট রেজিস্টার। আর জিআর মানে কি? জেনারেল রেজিস্টার্ড। তাহলে ওই পুলিশেরটা তো আমরা অলরেডি জানি, আমরা ওইটা নিয়ে আলোচনা করছি। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, এটা হলো আপনার এই 190 নাম্বার ধারা দিয়ে শুরু হয়। 190 নাম্বার ধারাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনার আপনি যখন নালিশ করেন, ঠিক আছে, নালিশ যখন করেন তখন নালিশের ভিত্তিতে, কমপ্লেনের ভিত্তিতে এই সিআর মামলাটা আপনার ম্যাজিস্ট্রেট আমলে নেয়, আপনার কথাগুলো রেকর্ড করে। তখন আর পুলিশের রিপোর্টের ভিত্তিতে যে মামলাটা হবে সেটাকে আমরা কি বলবো? জিআর মামলা। সবাই কান খুলে শুনে রাখেন, আপনি কোর্টের মাধ্যমে, নালিশের মাধ্যমে যে মামলাটা রজ্জু করবেন সেটাকে বলা হবে সিআর মামলা। আর পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে মামলাটা রজ্জু হবে সেটাকে বলা হবে জিআর মামলা। ঠিক আছে? 190 ইম্পর্টেন্ট, হ্যাঁ, 190 যে আছে। এখন মনে করেন এটা আপনার কে বিচার করবে? ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে। ওই যে সিজিএম, সিএমএম, এমএম, ঠিক আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এইভাবে যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটন এরিয়াতে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর বাহিরে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যদি কোনো ম্যাজিস্ট্রেট দেওয়া হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, সেই ক্ষেত্রে তিনি করতে পারবেন। যেমন কয়েকদিন আগে সশস্ত্র বাহিনীকে আপনার যখন মাঠে ছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, আপনারা বিভিন্ন সময় প্রজ্ঞাপন দেখছেন কিনা ফেসবুকে, ওখানে লেখা ছিল যে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব, হ্যাঁ, সমমানের, মানে হলো সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3 বাহিনীর তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে তখন স্থলে আছে সেনাবাহিনী, আপনার সকল এয়ারপোর্টে বিমান বাহিনী আছে, তো বিমান বাহিনীর সমমানকে ওই ফ্লাইট লেফটেন্যান্ট, তা ফ্লাইট লেফটেন্যান্ট যে আছে সেও সেই ক্ষমতার অধিকারী। বুঝতে পারছেন? আবার নেভিতে কে আছে? নেভিতে আছে আপনার মনে করেন যে
সাব লেফটেন্যান্ট। তো ওই সাব লেফটেন্যান্ট যিনি আছেন অথবা লেফটেন্যান্ট যিনি আছেন ক্যাপ্টেন সমমানের, সেও এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে পাওয়ার আছে সেই পাওয়ারে তাৎক্ষণিক ওই বিচারটা করতে পারে। তো যখন এরকম বলা হয় তখন কি তাদেরকে ওই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আমরা মনে করি যে আর্মি আছে, আর্মির ক্যাপ্টেনই মনে হয় ক্ষমতাপ্রাপ্ত, না, ওখানে স্পষ্টভাবে লেখা থাকে, সবাই খেয়াল করবেন যে আর্মি সশস্ত্র বাহিনীর অথবা সেনাবাহিনীর ক্যাপ্টেন তদূর্ত এবং সশস্ত্র বাহিনীর সমমানের কর্মকর্তাগণ, মানে হলো সশস্ত্র বাহিনী 3 বাহিনী, এইভাবে কিন্তু মেনশন করা থাকে। সো এইগুলো খেয়াল করবেন। আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারা? ওই যে জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আছে, তারপরে কে আছে? তারপর হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে জেলা পর্যায়ে আরও 2জন ম্যাজিস্ট্রেট আছে না, দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর, তারাও এই জিনিসটা আমলে নিতে পারে। হ্যাঁ, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞানের ভিত্তিতে পারবে না, অবশ্যই সেটার প্রমাণ লাগবে। আচ্ছা, তারপরে দেখেন এই যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেয়া, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেয় 193 সেকশন, যেটা আমি অলরেডি বইলা ফেলছি। ত্রিনা আপু আমাকে বলছিল যে ভাইয়া দায়রা আদালতে কিভাবে মামলাটা হবে, তখন আমি কি বলছিলাম, আপনার সাধারণত কি দায়রা আদালতের সরাসরি কোনো অপরাধ বিচার আমলে নেওয়ার কোনো এখতিয়ার নাই। ওই ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি যখন করবেন সে তখন ট্রান্সফার করবে। ঠিক আছে, এখন আসেন ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো মামলাটা যদি অধস্তন আদালত থেকে বিচারের জন্য হস্তান্তর করা হয়। কীরকম অধস্তন আদালত থেকে? অধস্তন আদালত কোনগুলো? জেলা পর্যায়ের আদালত। এখন মনে করেন যে সেখানে নিম্নতম যে আদালতগুলো আছে, হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে পারে অথবা অন্য যে আপনার বলা হলো জেলা জজ যিনি আছেন যে এটা এই জায়গায় পাঠাও, অথবা সরকার কর্তৃক নির্দেশ আসলো, তখন সেটা সরাসরি দায়রাতে আপনার মামলা চলমান হবে। এইটুকু জিনিস ক্লিয়ার কিনা? ক্লাসে উপস্থিত থাকতে হবে অথবা রেকর্ডিংটা শুনতে হবে প্রপার ওয়েতে, নিজে থেকে ছোট ছোট করে লিখে রাখতে হবে। আচ্ছা, তো এটা ঠিক আছে। এখন আসেন 200 নম্বর ধারা কি? 200 নম্বর ধারাটা হইল ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। ওই যে কমপ্লেন যে করছে তার জবানবন্দিটা গ্রহণ। নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট তাকে শপথ করাবে। শপথ করানোর পরে কি করবে? হ্যাঁ, শপথ করানোর পরে আপনার উপস্থিত সাক্ষীর জবানবন্দি তিনি গ্রহণ করবেন। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলা আছে। এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের পদ্ধতি 201 নম্বর। লিখিত নালিশ হইলে কি হবে? যথাযথ আদালতে দাখিলের জন্য উনি ফেরত দিবেন। যদি লিখিত নালিশটা যদি হয়, সেই নালিশটা আপনার কে বিচার করতে পারবে, কোন টাইপের অপরাধ, সেটা তিনি সেই আদালতে ফেরত দিবেন। এটাই বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফারজানা আপু প্লিজ। পুলিশের মাধ্যমে যে মামলা করা হয় সেটা তো কি আর মামলা, পুলিশের মাধ্যমে কি কিছু কাটা হচ্ছে? হ্যাঁ, আপনি থানায় যে এফআইআর আছে, এফআইআর পড়াইছি তো, এফআইআর এজাহার যেটা, হ্যাঁ, ওই এফআইআর এজাহারের মাধ্যমে যে মোকদ্দমাটা রজ্জু হয়, যে মামলাটা রজ্জু হয়, সেটাই হলো আপনার পুলিশের ইনভেস্টিগেশনের ভিত্তিতে রিপোর্ট। পুলিশ রিপোর্ট দিবে না। পুলিশ কয় ধরনের রিপোর্ট দেয়? পুলিশ তো রিপোর্ট ওই যে চার্জশিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট দিবে, তাই না? ওইটা হলো রিপোর্ট, বুঝছেন? ওই পুলিশের রিপোর্টের ভিত্তিতে, এবার বুঝছেন তো? পুলিশের রিপোর্টের ভিত্তিতে যে মামলাটা হবে ফারজানা আপু, সেটাকে আমরা বলবো জিআর মামলা। নন জিআর মামলা হলো যেগুলো কিন্তু পুলিশের আপনার অন্তর্ভুক্ত না, যেগুলো আমলযোগ্য না, বুঝতে পারছেন? যেগুলোর ফাইনাল রিপোর্ট আপনার আমলযোগ্য না।
সিআর মামলাটা হলো রোমা আপু, সিআর মামলাটা হলো যে আপনার এই যে ম্যাজিস্ট্রেট আপনার কোর্টে যে মামলাটা রুজু হয়, আপনার পুলিশে মামলা নিতেছে না তাই বলে কি আপনি মামলা করতে পারবেন না? অবশ্যই আপনি করতে পারবেন। আপনি কোথায় নালিশ করবেন? আপনি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি জবানবন্দি দিবেন, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের কাছে আপনি জবানবন্দি দিবেন। সেই জবানবন্দিটা আপনি 200 নাম্বার সেকশনের মাধ্যমে দিতে পারেন। হ্যাঁ, আর 190 নাম্বার সেকশনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিবে, আর জবানবন্দিটা রেকর্ড করবে 200 নাম্বার সেকশনের ভিত্তিতে। একটা হলো 190 আমলে নেওয়া, আর 200 নাম্বার সেকশনের ভিতরে ম্যাজিস্ট্রেট কী করবে? আপনার জবানবন্দিটা রেকর্ড করবে আপনাকে শপথ করায়। বুঝতে পারছেন? এর মাধ্যমে আপনার যে মামলাটা রুজু করবেন, যে মামলাটা হবে, এটাকে আমরা বলবো নালিশের ভিত্তিতে মামলা। তা নালিশের ইংরেজি কি? কমপ্লেনেন্ট। হ্যাঁ, আর যেহেতু রেজিস্টারভুক্ত হবে, সো এটাকে আমরা বলবো কমপ্লেনেন্ট রেজিস্টার, আর সংক্ষেপে বলে সিআর মামলা। বুঝছেন রুনা আপু? আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে প্রথমে যখন একটা ঝামেলা হয় প্রথমে কি আমি থানায় যাব, তাই না? ওরা মামলাটা না নিলে তখন আমি না, এরকম কোনো কিছু নাই। আপনি চাইলে কোর্টে সরাসরি আপনার নালিশের ভিত্তিতে মামলা করতে পারবেন। আর থানার যেটা, এটা হলো ইনস্ট্যান্ট আপনার চুরি হইতেছে, ডাকাতি হইতেছে অথবা বেআইনি সমাবেশ, ইনস্ট্যান্ট তাকে জানানো, সে সেটা আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে, কারণ আমলযোগ্য অপরাধ এগুলো, ঠিক আছে? বুঝছেন ত্রিনা আপু? সাধারণত দেখা যায় আপনার কমপ্লেইন যেটা আছে, যেমন মারামারি হয়েছে, ওখানে পুলিশ পৌঁছায় নাই অথবা এই খবরও পুলিশ কোনোদিন পায় নাই, এখন যে জখম হয়েছে সে মনে করেন যে আপনার কমপ্লেইন কোর্টের মাধ্যমে মামলা করলো। বুঝতে পারছেন? এমন না যে এই সাবজেক্টটা অনেক কঠিন। হ্যাঁ, আপনারা আমি তো এই জন্যই বললাম যে ফৌজদারি কার্যবিধি, হ্যাঁ, তারপর দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি তাও সোজা আছে, ফৌজদারি কার্যবিধি এ ক্রিমিনাল অ্যাক্ট, ঠিক আছে? দণ্ডবিধিটা সোজা আছে, এই জন্য ফৌজদারি কার্যবিধিটা। আচ্ছা, আমি আপনাদের আজকে এই 200 নম্বর সেকশন পর্যন্তই থাক। নেক্সটে আমি জাস্ট কোর্টগুলো রিলেটেড, কোশ্চেনগুলো রিলেটেড সর্বোচ্চ 15-20টা ধারা নিয়ে কথা বলবো, তারপরে আমরা প্রশ্নে চলে যাব, ঠিক আছে? এই অল্প অল্প করে পড়ালে একটু ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারি। না, তাহলে আজকে আর দেয়া যাবে না। আপনারা মাথা ঘুলাইয়া ফেলতেছেন, কারণ আমি এফআইআর পড়ায় আসছি, তারপরে এজাহার পড়ায় আসছি, তারপরে দেখি যে আপনারা ওইগুলোতে চলে যাচ্ছেন আবার। যদি একটু কোর্টের ইয়েগুলা মামলার উদাহরণ দিয়ে মানে একটা দুটো উদাহরণ দিয়ে আমাদেরকে ধরেন, তাহলে আমরা কোর্টের ক্ষেত্রে মামলার যে উদাহরণগুলো আছে, এগুলো মনে করেন যে আপনার চুরির ক্ষেত্রে আপনার নর্মাল যে চুরি আছে সেটা সাজা কয় বছর? 3 বছর না? 378 নম্বর সেকশন দণ্ডবিধিতে তো 3 বছর যেটা আছে সেটার মনে করেন যে যিনি কিনা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে তার ক্ষমতা কতটুকু, সে 2 বছরের বেশি কিন্তু দণ্ড দিতে পারে না, তাই না? অথবা 2 লক্ষ টাকার বেশি জরিমানা করতে পারে না। তাহলে এই যে চুরির মামলাটা আছে, হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আছে, জেলা পর্যায়ে 4টা ম্যাজিস্ট্রেট, তো সবার ছোট যে, সে কি এটা আমলে নিতে পারবে? সেখানে কি এই মামলা দায়ের করতে পারবেন রুনি আপু? পারবেন না। ওকে, ফাইন। তাহলে এটা আপনার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে করলেন। এখন মনে করেন একজন শীত কাইটা ঢুকলো, তখন তার এখানে মনে করেন 5 বছর অথবা 7 বছর। এখন 7 বছর যে, এটা আপনার কার কাছে করতে হবে? এটা আপনার করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন আমি বলতেছি না, আমি জেলা পর্যায়ের 4টা বলতেছি। হ্যাঁ, চিফ জুডিশিয়াল। তাহলে চিফ জুডিশিয়াল এই যে এখানে করতে হবে। এখন মনে করেন যে সে চুরি করতে গিয়ে ধারালো জিনিস বাইর করে খুন করে ফেলাইছে, এখন আপনি কোথায় করবেন? এখন কিন্তু আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই করবেন, বাট সে এটা রাখবে না। সে কোথায় ট্রান্সফার করে দেবে? দায়রাতে। হ্যাঁ, সে যুগ্ম দায়রাতে করলো। এখন যুগ্ম দায়রাতে করলো অথবা দায়রাতে আপনার করার পরে তারা ডিসাইড করবে যে এটা কি যুগ্ম দায়রাতে হবে নাকি অতিরিক্ত অথবা জেলা দায়রা জজের কাছে যাবে। কারণ অতিরিক্ত এবং দায়রা জজ তারা মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন, যাবজ্জীবন মৃত্যুদণ্ড। কিন্তু যুগ্ম যিনি আছেন সে কি যাবজ্জীবন দিতে পারবে?
সে কি মৃত্যুদণ্ড দিতে পারবে? পারবে না। সে 10 বছরের বেশি দিতে পারবে না, অথবা 10 লক্ষ টাকা জরিমানা। তাহলে এটা কোথায় চলে যাবে আপনারাই বলেন? সে যেহেতু চুরি করার ভিতরে সীমাবদ্ধ ছিল না, তারা কি সশস্ত্র হয়ে গেছে, মানে দস্যুতা। তারপরে দেখা গেল তাদের মধ্যে 5 জন হয়ে গেল, ডাকাতি হয়ে গেল। এই ডাকাতি হওয়ার পরে একজন মাইরা ফেললো, তাহলে কি এখানে খুন হয়ে গেছে? এখন খুন যে হয়েছে এটা কোথায় চলে যাবে? এইটা আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আছে, সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক জেলা পর্যায়ে, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক মহানগরের, তারা কোথায় পাঠিয়ে দিবেন বলেন তো? দায়রাতে পাঠিয়ে দেবেন। দায়রাতে পাঠিয়ে দিবেন। অতিরিক্ত দায়রা জজে হইতে পারে, দায়রাতে পাঠিয়ে দিলে তারা তখন ডিসাইড করবে যে এটা কোথায় হবে। ঠিক আছে? এটা কি অতিরিক্ত দায়রাতে হবে, নাকি যুগ্ম দায়রাতে হবে, নাকি দায়রা জজের কোর্টে হবে? বুঝতে পারছেন? দায়রা কোর্ট কিন্তু আবার ভাইবেন না যে আলাদা নাই। দায়রা কোর্টও কিন্তু আলাদা। জেলার দায়রা আলাদা, মেট্রোপলিটনের দায়রা আলাদা, কিন্তু দায়রার ক্ষেত্রে কোর্ট সেম। একটাকে বলে মহানগর দায়রা, আরেকটাকে বলে দায়রা জেলা পর্যায়ে। বুঝছেন? সবাই শুনতেছেন? জেলার যে দায়রাগুলো আছে এরা কি মৃত্যুদণ্ড দিতে পারে? হ্যাঁ, 100%। দায়রাতে কোর্টই 3টা, একটা হলো যুগ্ম দায়রা, একটা হলো অতিরিক্ত দায়রা, আর একটা হলো জেলা দায়রা। হ্যাঁ, তো মহানগর দায়রার ক্ষেত্রে ওই 3টাই, আপনার জেলা পর্যায়ের দায়রাতেও 3টাই। ঠিক আছে? এবং তাদের ক্ষমতা, এখতিয়ার, নাম সব চেঞ্জ। শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা মেট্রোপলিটনে আসলে নাম হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর জেলা পর্যায়ে থাকলে নাম হয় হলো আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কিন্তু জেলা পর্যায়ে আরও ছোটো ছোটো 2টা ম্যাজিস্ট্রেট আছে, সেটা হলো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এটা আমি এর আগে আমি লেখা দিয়েছিলাম আপনার কোর্টে, এটা দেখতে হবে। আপনাদের আগের ব্যাচের ফাইনাল ইয়ারের গ্রুপে আছে সম্ভবত শীটটা, আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। অথবা না হলে আমাকে লেখা একটা কোড করে দিতে হবে, কারণ এই জিনিসটা আপনারা ঘোলায় ফেলতেছেন বারবার, আমি খেয়াল করলাম, তাই না? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আপনার 200 নম্বর সেকশন পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাসে আপনাদের কোশ্চেনের সঙ্গে রিলেট করে যে কয়েকটা সেকশন প্রয়োজন সেগুলোই দেখায় তারপরে আমরা মূল পাঠে চলে যাব। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ফৌজদারি কার্যবিধিটা একটু কঠিন, কারণ ফৌজদারি কার্যবিধি থেকে আপনার কোশ্চেনও যে হয়, সেটা যদি আপনি মূল বিষয়বস্তু না বুঝেন, আপনার কিন্তু লিখতে সমস্যা হবে। সো আপনারা এখন যেহেতু সময় আছে আপনাদের হাতে, আপনাদের পরীক্ষা যেহেতু আপনার নভেম্বরের আগে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সো আপনার সেই ক্ষেত্রে আপনার হাতে যেহেতু সময় আছে, আপনি এমনভাবে জিনিসটা দেখার চেষ্টা করেন যেন অ্যান্সার করতে পারেন। আমি ওইভাবেই কোশ্চেনগুলো, আপনাদের সাজেশনটা আমি ওইভাবেই মেক করছি। আপনাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া প্রশ্ন মনে হয় একটু বড় লাগতেছে। আপনার ওইখানে 6টা পর্যন্ত প্রশ্ন থাকে একটা 20 মার্কসের কোশ্চেনে। ফার্স্ট ইয়ারে তো 4টা ছিল, সেকেন্ড ইয়ারে আপনি দেখেন, প্রশ্ন দেখেন 6টা পর্যন্ত থাকে, ছোট 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 ছোট। সো আপনাকে সেই হিসাবে আপনাকে ওইভাবে পড়তে হবে। জি ভাইয়া, কোশ্চেন নিয়ে চিন্তা করছি না, কোশ্চেন পারবো কম বেশি, কিন্তু যেটা কম বুঝতে পারতেছি এটা নিয়ে এটা থাকবে না, এই জিনিসটা থাকবে না। ফৌজদারি শেষ করি, তারপরে রিভিশনে যাই, এই জিনিসগুলো থাকবে না ইনশাল্লাহ। এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আমি আপনাদের দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র ফুল সাজেশন আজকে লিখে শেষ করছি। মানে আপনার প্রথম পত্র তো আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি PDF, দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র ফুলটাই দিয়ে দিব এটা পড়ানোর পরে। হ্যাঁ, আর আপনারা যদি এখন চান আমি কালকেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস এই পর্যন্তই থাকলো। আপনারা ফৌজদারিটা একটু দেখবেন, ঠিক আছে? আগামী ক্লাসে যেন রেসপন্স করতে পারেন মোটামুটি। হ্যাঁ, আর যে জিনিসগুলো পড়াইছি এই আজকের এবং লাস্ট ক্লাসের ভিডিওটা রিক্যাপ করে আসবেন নেক্সট বুধবারে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে টুডে আপ টু দিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু।